সো হে এভরিওয়ান, আমি শ্রবণ এবং আজ থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ডিবিএমএস, অর্থাৎ ফোর্থ সেমিস্টার লাস্ট সেমিস্টার এটাই। সো লাস্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটা আমাদের ফার্স্ট লেকচার হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেটাবেসের প্রয়োজনীয়তা, অর্থাৎ ডেটাবেস না থাকলে আমরা কি কি প্রবলেমে পড়তাম, সরি প্রবলেমটা বুঝবো আজকে আমরা। ওকে, সো দেখো এখানে একটা ইনস্টাগ্রামের লোগো দেওয়া আছে এবং 4টে ছবি দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে ইনস্টাগ্রাম ওপেন ক্রিয়েট আমরা ধীরে ধীরে দেখবো। সো হ্যাঁ, আজকে আমরা ইনস্টাগ্রামকে নিয়েই আজকে ডেটাবেসের যে প্রবলেমগুলো সেগুলোকে আমরা দেখবো, যে ইনস্টাগ্রাম সার্ভারের মধ্যে ডেটাবেস না থাকলে কি কি প্রবলেম আসতো। তো দেখো ডেটাবেসের প্রবলেম অনেকভাবে দেখতে পারতাম আমরা, ঠিক আছে। এবং তোমরা এটা ভাবো না যে এটা পরীক্ষায় আসবে না, এমনও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যেহেতু এখন তোমরা অবজেক্টিভ আর দেবে না, ঠিক আছে। এবার তোমাদেরকে বড় কোশ্চেন লিখতে হবে সব। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের এরকম কোশ্চেন চলে আসতে পারে যে ডেটাবেস না থাকলে কি কি প্রবলেম হতো, অসুবিধাগুলি উল্লেখ করো, এরকম কোশ্চেন আসতে পারে। 3 নম্বরে 5 নম্বরে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে। সো এখান থেকে আমরা আজকে প্রবলেমগুলোকে বুঝবো। হ্যাঁ, আর যেহেতু আমি দেখেছিলাম যে বই থেকে আমি এটাকে পড়াতে পারতাম, বাট বইয়ে অনেক থিওরিটিক্যাল অনেক লেখা ছিল এরকম, বাট আমি ওইগুলোকে দেখলাম না, কারণ ক্লাস 11-12 ছেলে তো একটু থিওরি পড়তে খানিক বোরিংই লাগবে। সেজন্য আমি দেখলাম যে একদম নিউ যে টেকনোলজি এখন সব থেকে বেশি চলছে ইনস্টাগ্রাম, সেটাকে নিয়ে আমরা ডিসকাস করি, যাতে সবারই একটা ইন্টারেস্ট হয়ে থাকে। ওকে, সো পুরো কোর্সটা আমি চেষ্টা করবো যেন এরকম নিউ নিউ টেকনোলজি নিয়ে যেন ডিবিএমএসটাকে আমরা পড়তে পারি, যাতে শুধুমাত্র আমরা পরীক্ষার জন্য নয়, একদম রিয়েল লাইফ প্রবলেম সলভার হিসেবে যেন আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে নিজের স্কিল তৈরি করে নিতে পারি। ওকে, যাতে এমন কোনো ধরো প্রবলেম আসবে আজকের পর থেকে, এই যে আজকে আমরা এটা পড়ে নেবো, আজকের পর থেকে এই ডেটাবেস রিলেটেড যে যে প্রবলেমগুলো আসবে তোমরা কিন্তু দেখা মাত্রই কিন্তু তোমরা ধরে দিতে পারবে যে এই জন্য এই প্রবলেমগুলো আসছে। শুধু পরীক্ষায় লিখবে না, তোমরা প্রবলেমও ধরতে পারবে। ওকে, তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং কোর্স। সো চলো আমরা দেখি। সো এখানে দেখো ইনস্টাগ্রাম সার্ভার আছে, একটা ইনস্টাগ্রামের লোগো আছে, সেটাকে আমরা ইনস্টাগ্রাম সার্ভার ধরে রেখেছি। ওকে, ইনস্টাগ্রামের লোগো। আর এখানে দেখো পার্সন এ যে ইনস্টাগ্রাম ওপেন করছে এবং পার্সন বি সেও ওপেন করছে, দুটো ওপেনের ছবি আছে। আর এখানে দেখো পার্সন এ একটা ক্রিয়েট করছে, ক্রিয়েটের ছবি আছে, তো পোস্ট ক্রিয়েট করছে, এবং পার্সন বি যে লাইক অ্যান্ড কমেন্ট করছে পোস্টটাকে। ওকে, তো 4টে ছবি আমরা দিয়েছি এবং মাল্টিপল ইউজার থাকতে পারে, বাট আমরা দুটো ইউজারই দেখছি, কারণ মাল্টিপল ইউজারে দেখলে একটু মানে বুঝতে অসুবিধা হতো এবং ভিডিও অনেক লম্বা হবে, ঠিক আছে। সো আজকে আমরা যেটা দেখছি উইদাউট ডেটাবেস, অর্থাৎ ডেটাবেস না থাকলে কি কি প্রবলেম হতে পারে একটা অ্যাপ্লিকেশনের উপর। ওকে, তো ডেটাবেসের প্রয়োজনীয়তা কি, কেন ডেটাবেস এত প্রয়োজন কেন হবে সেটাকে আমরা দেখব, যে কি কি প্রবলেম আসতে পারে। সো প্রথমে দেখো ইনস্টাগ্রাম সার্ভারের মধ্যে এ যখনই ওপেন করবে, অর্থাৎ এ যখনই ইনস্টাগ্রাম ওপেন করবে তখন কিন্তু ধরো সে আগে ওপেন করেছিল। এবার এখানে বলে রাখি সার্ভারের, আমি একটু সার্ভারটাকে নিয়ে বলি, তারপর ওপেনটা আসছি। তো সার্ভার হচ্ছে দেখো সার্ভিস প্রদান করে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন। ইনস্টাগ্রামের মতো অ্যাপ্লিকেশনে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ওকে, সো ফ্রন্ট এন্ড কোনটা, যেখানে আমরা ইউজার ইন্টারফেস, অর্থাৎ ইউজার নিজে ইন্টারফেস করছে, অর্থাৎ ধরো আমরা লাইক করছি, কমেন্ট করছি, পোস্ট ক্রিয়েট করছি, পোস্টটাকে দেখছি। সো সেই ইন্টারফেসটা আমাদেরকে যে প্রোভাইড করছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড কোনটা, যেখানে আমরা লাইক করার পর সেই লাইকটা কাকে করলাম তার কাছে চলে যাওয়া, যে পোস্ট করলাম সেই পোস্টটা কিভাবে করলাম, সেই পোস্টটা কাকে কাকে দেখাবো না দেখাবো, এই যে এই জিনিসগুলো মেনটেন করছে কে, এগুলো করছে ব্যাক এন্ড। তো ব্যাক এন্ড হচ্ছে সার্ভার। ওকে, তো এই যে সার্ভারটা এটা হচ্ছে ব্যাক এন্ড। এবং ব্যাক এন্ড শুধু সার্ভার নিয়ে হয় না, সার্ভার অ্যান্ড ডেটাবেস থাকে, দুটো থাকে, ঠিক আছে। তো আমরা এখানে আজকে শুধুমাত্র সার্ভার দেখছি। আর সার্ভার কি, সার্ভার ইজ এ প্রোগ্রাম, সার্ভার কিছু নয়। আমরা যেমন প্রোগ্রামিং শিখে এসেছি না পাইথন, সার্ভার একটা প্রোগ্রাম, সার্ভার পাইথন দিয়েও তৈরি করা হয় সার্ভার। ওকে, সার্ভার আমরা পাইথন দিয়েও ক্রিয়েট করি। আর আমি যেহেতু এটা সার্ভার ক্রিয়েট, আমি নোড.js সার্ভার ক্রিয়েট করি, তো পাইথন দিয়েও কিন্তু জ্যাঙ্গো দিয়েও করা হয়, ঠিক আছে। সো সার্ভার তুমি প্রোগ্রামিং ধরো, এখন সার্ভার পুরোটাকে তোমাকে ধরতে হবে না, সার্ভার এখন প্রোগ্রাম। সো প্রোগ্রামটা কি হয় না, এক্সিকিউট হয়। তুমি ধরো পোস্ট করলে, লাইক করলে, কমেন্ট করলে, সেই জিনিসগুলোকে যে মেনটেন করছে সেটা কে করছে, সার্ভার করছে।
ওকে, তো ধরো তুমি একটা পোস্ট করছো, তখন ধরো তার মধ্যে অনেক ফিউচার দেওয়া থাকে, তো সেই ফিউচারগুলোকে প্রোভাইড করছে আমাদেরকে, সার্ভার প্রোভাইড করছে। তো এই সার্ভারের মধ্যে যে প্রোগ্রামটা চলবে, আমরা এতদিন দেখে এসেছি, আমরা পাইথন প্রোগ্রাম সবাই শিখে এসেছি। তো পাইথনে দেখেছি আমরা যখন কোনো প্রোগ্রামকে লিখি বা প্রোগ্রামিং করছি, তখন ধরো দুটো সংখ্যার সাম করছি। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো এখানে প্রোগ্রামিং এর সঙ্গে কিন্তু একদম পুরোপুরি মিলে আছে। তোমরা থার্ড সেমিস্টারে যে প্রোগ্রামিং শিখে এসছো, সেটার সঙ্গে দেখো আমি পুরোপুরি মিলিয়ে এটাকে বলার চেষ্টা করছি। ওকে, সো দেখো দুটো সংখ্যা যখন যোগ করো, তখন কিন্তু দুটো ভেরিয়েবল তোমরা নাও, এ আর বি, বা এরকম নাম দিয়ে তোমরা লাও। এবার এখানে ধরো তোমরা কি করছো না, ভ্যালু দিচ্ছ। তো ভ্যালু যে দিচ্ছ, এই ভ্যালুটা কোথায় সেভ হচ্ছে? এটা টেম্পোরারি মেমোরিতে সেভ হচ্ছে। এটা টেম্পোরারি মেমোরিতে সেভ হয়। টেম্পোরারি মেমোরি আমরা কি শিখেছিলাম? র্যাম, তাই নয়? র্যাম টেম্পোরারি মেমোরি। পার্মানেন্টলি মেমোরি কি? স্টোরেজ থাকে, ঠিক আছে? সো স্টোরেজটা হচ্ছে পার্মানেন্টলি মেমোরি। আমরা পরের দিন পার্মানেন্টলি মেমোরিটাকে পড়বো, বাট একটু অন্যরকম। ডেটাবেস একটু অন্যরকম, তার কিছু ফিচার, তার আলাদা একটু মানে একটু কি বলবো যে অ্যাডভান্টেজ আছে। তো সেগুলোকে নিয়ে আমরা দেখবো। যারা সার্ভারের সঙ্গে কানেক্ট থাকে, সেটা ফোনের সঙ্গে কানেক্ট থাকে, সেটা স্টোরেজ মেমোরি বলি। আর যেটা সার্ভারের সঙ্গে কানেক্ট থাকে, সেই একই মেমোরি, সেটা হচ্ছে ডেটাবেস। ওকে, তো আমরা উইদাউট ডেটাবেস আজকে দেখছি। সো যখনই আমরা এরকম ভেরিয়েবল ক্রিয়েট করছি, তখন সেই ভ্যালুগুলো কোথায় অ্যাসাইন হচ্ছে? সেটাগুলো টেম্পোরারি মেমোরিতে যাচ্ছে। সেই রকমই এই ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু একটা টেম্পোরারি মেমোরি থাকে। তো টেম্পোরারি মেমোরি থাকে। ওকে, সো ধরো এটা একটা টেম্পোরারি মেমোরি আছে। এবার তাহলে সার্ভারের ফ্যাক্টরটা বোঝা গেল। সার্ভার কি? একটা প্রোগ্রাম, সে রান হওয়ার জন্য একটা টেম্পোরারি মেমোরিকে নেয়। তো রান হওয়ার জন্য মানে কি? যখন পার্সন এ লগ ইন করতে যাচ্ছে, তখন সেটা কিন্তু প্রোগ্রাম রান হচ্ছে। এবার এখানে প্রবলেমটা বুঝি আমরা, প্রথম থেকে প্রবলেমটা আমরা বুঝতে যাই। সো দেখো, যদি পার্সন এ আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, আমরা তো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তারপরে তো আমরা পরবর্তীকালে এসে লগ ইন করতে পারি, তাই নয়? ধরো পার্সন এ সেই একই কাজটা করেছে। পার্সন এ আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিল, এবার সে লগ ইন করতে আসছে, ঠিক আছে, উইদাউট ডেটাবেসে। এবার সার্ভারের মধ্যে দেখো, যখনই সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন সেটা কোথায় যায়? সেটা সার্ভারে যায়, এবং সার্ভার সেটাকে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তার আইডি, পাসওয়ার্ড, সেগুলোকে সেভ করে রাখে কোথায়? প্রথমে সে টেম্পোরারি মেমোরিতে সেটাকে রাখে, ওকে, কিছুক্ষণকার জন্য। এবং সেটাকে কি করে না, পরবর্তীকালে আমরা যখন ডেটাবেস পড়বো, সেখানে সেভ করে। তো সেটা আমরা পরের ক্লাসে দেখবো। সো দাও, এখন ধরে রাখো সেটা টেম্পোরারি মেমোরিতে সেভ হলো। ধরো এটা পার্সন এর ফুল ক্রিয়েট অ্যাকাউন্টের পুরো সি দিয়ে আমি এটাকে চিহ্নিত করলাম। সো সি অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। ওকে, এটা সো পার্সন এ যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, তখন দেখো এখানে কি হচ্ছে না, পার্সন এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে আছে। এবার পার্সন এ যখনই এখন লগ আউট হয়ে আছে, এবার লগ ইন করতে যাচ্ছে, তখন কিন্তু এর কাছে এখন ডেটা আছে টেম্পোরারি মেমোরিতে, তো সে কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। এবার দুবার তিনবার লগ ইন হওয়ার পর, যেহেতু আমি কি বললাম, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ সোশ্যাল কমিউনিকেশনের জন্য তো বানানো। তাহলে সোশ্যাল কমিউনিকেশন তো দুজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ইউজারের মধ্যে সোশ্যাল কমিউনিকেশন হয়। সো সোশ্যাল কমিউনিকেশন যখন একসঙ্গে অনেক ইউজার হচ্ছে, আর টেম্পোরারি মেমোরি কিন্তু ইনফিনিটি নয়, ফিনিটি সাইজ, ঠিক আছে, একটা সাইজ পর্যন্ত যাওয়ার পর সেটা কিন্তু ফুল হয়ে যায়। তাহলে এইরকম লক্ষ লক্ষ মানে ইউজারের ডেটা কিন্তু একসঙ্গে মানে অ্যাকাউন্ট কিন্তু একসঙ্গে কি হচ্ছে না, এই মেমোরিতে সেভ হয়ে থাকছে, টেম্পোরারি মেমোরিতে সেভ হয়ে থাকছে। এবার টেম্পোরারি মেমোরির কাজ কি? না, টেম্পোরারি মেমোরিতে যখনই একটা ডেটা সেভ হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এই ডেটাতে থাকছে, তাহলে সার্ভার প্রায়োরিটি চেক করবে। ওকে, এই ফ্যাক্টরটা বোঝো যে এখানে কিভাবে কাজ করছে। তো দেখো, এইখানে যখন আমরা এ আর বি রাখছি, এবার ধরো সি নামের একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে ধরো একটা ডেটাকে রাখছি। ওকে, এবার এর ধরো এখানে আমরা মানে নর্মাল পাইথনে আমরা দেখছি। ওকে, সো এখানে দেখো এ আর বি আছে, তাহলে এর কোনো কাজে লাগাচ্ছি না, তাহলে এটা এখন ধরো এক্সিকিউট হয়ে গেছে। তাহলে এর যে মেমোরিটা, সেটা কিভাবে রিলিজ হয়ে যাবে? আমি কি বললাম যে যেই প্রোগ্রামটুকু এক্সিকিউট হওয়ার পর সেই জায়গাটুকু রিলিজ হয়ে যায়। ধরো এ একটা ফাংশনের মধ্যে আছে, ফাংশন তো পড়েছো সবাই, তাহলে ফাংশন এক্সিকিউট হওয়ার পর ফাংশনের মেমোরি রিলিজ হয়ে যায়। মেমোরি রিলিজ হওয়া মানে এই নয় যে মেমোরিটা রিলিজ, প্রসেসটা এক্সিকিউট ডান হয়ে যায়, অর্থাৎ প্রসেসটা রিলিজ হয়ে যায়, কিন্তু মেমোরির মধ্যে যে ডেটাটা ছিল সেটা থাকে। বা যেহেতু প্রসেস মানে কি হয়েছে না, এক্সিকিউট হয়ে গেছে, প্রসেসটা মেমোরি থেকে চলে গেছে,
তো ডেটা যেটা ছিল অন্য যে প্রসেস আসবে তার ডেটার সাথে ওভাররাইট হয়ে যায়। অর্থাৎ এখানে 5 আছে, 5টা কেটে এখানে ধরো আমি সির জায়গায় ধরো 6 রেখেছিলাম বা সিতে ধরো 7 রেখেছিলাম, সেই 7টা 5-এর সঙ্গে ওভাররাইট হয়ে গেল। অর্থাৎ 5 ছিল, 5টাকে তুলে 7টাকে রেখে দিল। ঠিক আছে, এরকম ভাবো 5টাকে মুছে 7টাকে রেখে দিল, এটা করলো। কিন্তু 5টা তার আগে পর্যন্ত ছিল, কিন্তু দেখো 5টা যতক্ষণ না 7 আসেনি ততক্ষণ ছিল, যেহেতু প্রসেসটা ছিল না বলে সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছিলাম। কিন্তু সার্ভার কিন্তু বারবার এই মেমোরিটাকে চেক করবে যে যদি সেই অ্যাকাউন্টটা থাকে তাহলে কিন্তু আমি দিতে পারবো তাকে অ্যাকাউন্টটা, বাট যদি না থাকে তাহলে দেবে না। আর টেম্পোরারি মেমোরির ফ্যাক্টরটা কিভাবে হয়, সেম ভাবে ধরো মেমোরি ফুল হয়ে আছে, এবার এখানে সার্ভার প্রায়োরিটি চেক করবে যে কে কে অ্যাক্টিভ আছে আমার সার্ভারের মধ্যে, কে কে অ্যাক্টিভ আছে। ধরো এ এখন অ্যাক্টিভ নাই, মানে লগ আউট হয়ে গেছে। এবার এর যে অ্যাকাউন্টটা আছে, ধরো এফ নামের একটা পার্সন, সে এলো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তাহলে প্রায়োরিটি কার বেশি এখন, এফ এর বেশি। দেখো অপারেটিং সিস্টেমে সেই রাউন্ড রবিন এইসব অ্যালগোরিদমের যে প্রায়োরিটি বেস অ্যালগোরিদমগুলো আমরা দেখেছিলাম, সেই রকম ভাবে দেখো এটাও কাজ করছে, অপারেটিং সিস্টেমে তো কাজ করবে না। তো এফ নামের একটা পার্সন এলো, সে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করলো এবং এ যে এখন মানে অ্যাক্টিভ নেই, ঠিক আছে, সেই জন্য এর জায়গায় কিন্তু এর ডেটাটাকে ওভাররাইট করে এফ এর ডেটাটা রেখে দিল। এবার যখন এ আবার যখন লগইন হতে চাইছে তখন কিন্তু সে আর লগইন হতে পারছে না, কারণ তার ডেটাই পাওয়া যাচ্ছে না। সার্ভার বলছে এটা ইউনিক। সে যখনই ইউজার নেম আইডি পাসওয়ার্ড এর আগে 2-3 বার মেরেছে, লগইন হয়েছে, ঠিক আছে, বাট 4th বা 5th বার সে যখন আসছে তখন এফ তার আগে কি করেছে না, তার ডেটাটাকে ওভাররাইট করে দিয়েছে। এফ তো করেনি, এফ মানে কি বলবো যে এফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আর সার্ভার তার ডেটাটা দেখেছে, প্রায়োরিটি চেক করেছে, যেহেতু এ মানে অ্যাক্টিভ ছিল না, অর্থাৎ লগ আউট ছিল, সেজন্য এর ডেটাটাকে কি করেছে, রিলিজ করে দিয়ে এফ এ ওভাররাইট করে দিয়েছে। ওকে, তাহলে এফ এর ডেটাটা অর্থাৎ এফ এর অ্যাকাউন্টে ওভাররাইট করে দিয়েছে। এবার এর ডেটা যেহেতু অর্থাৎ এর যে অ্যাকাউন্টটা সেটা পুরো টেম্পোরারি মেমোরিতে নেই, তো সার্ভার প্রথমে চেক করবে যে সেই অ্যাকাউন্টটা আছে কি আমার মেমোরিতে, এখন তো নেই, এক্সিস্ট করছে না। সেই জন্য সার্ভার কিন্তু তাকে এরর দেবে যে তুমি ভুলভাল পাসওয়ার্ড দিচ্ছ, তুমি ভুল মানে ইউজার আইডি দিচ্ছ। ওকে, সো দিস ইজ বিগ প্রবলেম। তো ফার্স্ট আমাদের প্রবলেম কি, তো চলো এটাকে মুছে দিই। সো ফার্স্ট প্রবলেম হলো আমাদের অ্যাকাউন্ট মনে রাখবে না। ওকে, এক্সকিউজ মি, অ্যাকাউন্ট মনে রাখবে না। এবার ধরো অ্যাকাউন্ট মনে রাখবে না, তাহলে যদি প্রবাবিলিটি ধরো, তাহলে দেখো প্রত্যেকবার যেহেতু অ্যাকাউন্ট মনে রাখছে না, তাহলে সম্ভাবনা প্রবাবিলিটি যদি দেখো, তাহলে যতবার তুমি লগইন হবে ততবার কিন্তু তোমাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু তোমাকে ঢুকতে হবে। যেহেতু টেম্পোরারি মেমোরি, সম্ভাবনা কিন্তু তোমার নেই বলতে গেলে যে তুমি 2-3 বার 4 বার তুমি এর সঙ্গে লগইন হতে পারবে, কারণ লক্ষ লক্ষ ইউজার বারবার মানে কি করছে না, লক্ষ লক্ষ ইউজার কিন্তু বারবার অ্যাড হচ্ছে। তাহলে কিন্তু যারা আনঅ্যাক্টিভ থাকবে বা যারা ধরো লগ আউট হয়ে আছে, তাদের কিন্তু ডেটার সঙ্গে ওভাররাইট হচ্ছে। তাহলে সম্ভাবনা যদি দেখো, প্রবাবিলিটি যদি দেখো, তাহলে কিন্তু বারবার তোমাকে কি করতে হচ্ছে না, লগইন হয়ে আসতে হচ্ছে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করেই আসতে হচ্ছে। সো এখানে আমাদেরকে যেটা ধরতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট মনে রাখবে না। আমরা যতবারই না ইনস্টাগ্রামের সার্ভারের সঙ্গে মানে কি বলবো যে কানেক্ট হব বা ইনস্টাগ্রাম ওপেন করব, ততবারই কিন্তু আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবার দেখো এখানে দুটো পার্সন আছে, পার্সন এ অ্যান্ড পার্সন বি। সো পার্সন এও ধরো সার্ভারের সঙ্গে কানেক্ট হলো, পার্সন বিও সার্ভারের সঙ্গে কানেক্ট হলো। এবার এখানে দেখো পার্সন এ আর পার্সন বি, আমি কি বললাম, এখন আমি বলছি যে ধরো পার্সন এ হচ্ছে তুমি আর পার্সন বি হচ্ছে তোমার বন্ধু, ঠিক আছে। এবার দুজন যদি বন্ধু হয় তাহলে তো দুজনের ফলোয়ার্স ছিল আগে, তাই নয়? আগেও আমি কি বললাম যে তোমরা হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে, দুজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল, দেখে লাগছে, তাহলে আবার তাদেরকে নতুনভাবে ক্রিয়েট করতে হচ্ছে। তাহলে নতুনভাবে যদি ক্রিয়েট করতে হয় তাহলে তাদের ফলোয়ার্সও 0, সব কিছুই 0, পোস্টও 0, সব 0। তাহলে 2 হচ্ছে ফলোয়ার্স মনে রাখবে না, ফলোয়ার্স মনে রাখবে না। ওকে, রাখবে না ভাই, একদম বেসিক কথা না। যদি অ্যাকাউন্টই না থাকে তাহলে কার ফলোয়ার্স রাখবে, তাহলে ফলোয়ার্সও মনে রাখবে না। তাহলে যতবার না এ আর বি পার্সন বা আদার্স পার্সন হতে পারে,
মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো তারা যদি একে অপরকে চিনেও তাও কিন্তু তাদের কোনো লাভ হবে না। তাদেরকে বারবার কিন্তু যতবার তারা মানে ওপেন করবে ইনস্টাগ্রাম, অর্থাৎ কানেক্ট হবে সার্ভারের সঙ্গে, ততবার কিন্তু তাদেরকে নিজেদের মধ্যে কি করতে হবে, ফোন করে বলতে হবে, দেখো আমি আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমাকে ফলো করে দিও। অথবা এরকম হতে পারে, সাজেস্ট করতে পারে, ঠিক আছে, যে তোমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড, সো সেরকম ধরো সাজেস্ট করতে পারে, অনেক সময় সাজেস্ট করে, দেখবে ক্লোজ ফ্রেন্ড যে কারোর সঙ্গে দেখা হলো নতুন, সো দেখবে তার আইডিটা সাজেস্ট করছে। সো এখানে বিশেষ কিছু অ্যালগোরিদম চলে, লোকেশন ট্র্যাক করে, ঠিক আছে। সো সেগুলো নিয়ে অনেক পরে ডিসকাস করবো আমরা। সো এখানে কি হচ্ছে না, সার্ভারে দেখো দুজনে কানেক্ট হলো, তাহলে আমরা দুটো প্রবলেম পেলাম, যে অ্যাকাউন্ট মনে রাখবে না, ফলোয়ার্স মনে রাখতে পারবে না, বা যে ফলোয়ার্স গুলো সেগুলো মনে রাখতে পারবে না। এবার দেখো 2 নম্বর ছবিতে এসো, 3 নম্বর ছবিতে এসো, এখানে দেখো পার্সন আছে। সো পার্সন আছে, সো এখানে কি হচ্ছে না, পার্সন এ কি করছে, ক্রিয়েট করছে পোস্ট। ওকে, তাহলে পোস্ট ক্রিয়েট করছে পার্সন এ, আর পার্সন বি এখানে দেখো লাইক কমেন্ট করছে। অর্থাৎ পার্সন এ মানে হচ্ছে তুমি, যে পোস্টকে ক্রিয়েট করছো। এবার যখনই তুমি পোস্টটা ক্রিয়েট করবে তখন সেটা কি হবে, সার্ভারের মধ্যে রিকোয়েস্ট যাবে। আমি কি বলেছিলাম, যে সার্ভার কিছু প্রোভাইড করে, আর আমি বলে দিচ্ছি যে আমি ইনস্টাগ্রামের ফিউচার হিসেবে আমি কিন্তু বেশি কিছু জানি না, এবং ইনস্টাগ্রামে যে সার্ভার থাকে সে কিন্তু ফিউচারগুলো নিয়ে কি করে না, ফিউচারগুলো প্রোভাইড করে। এবার আমি বলতে যে যদি কোনো মানে ভুল ফিউচার বলে দিই, তো তার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এমন কোনো ফিউচার যেটা ধরো ইনস্টাগ্রামে নেই, বাট ওইটা আমি বলে দিয়েছি, ফিউচার সম্বন্ধে আমার অতটা জ্ঞান নেই, ঠিক আছে। আমি চালাতে হয় চালাই, যদি কিছু পোস্ট করতে হয় বা কিছু করতে হয়, তো সেটা যদি না জানি তো বন্ধুদের কাছ থেকে সেটা আমাকে জেনে নিতে হয়, যারা এক্সপার্ট বেশি ফিউচার সম্বন্ধে। ওকে, তো ভিতর আপডেট করতে যায়, আর বাইরের জিনিসগুলো ফিউচারগুলো দেখা যায় না, দেখার টাইম হয় না অতটা। সো এখানে দেখো যে যখনই পোস্টটা ক্রিয়েট করলো তখন সেটা সার্ভারের কাছে গেল, সার্ভার ইউজার রিকোয়েস্ট যাবে, এবং সার্ভার সেটা দেখবে যে কার পোস্ট। এখনো পর্যন্ত কিন্তু এর যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিল, তো অ্যাকাউন্টটা কিন্তু এর আছে, তো এর অ্যাকাউন্ট, সো এর যে টেম্পোরারি মেমোরিটুকু ক্রিয়েট হয়েছিল তার মধ্যে কিন্তু কি হবে না, পোস্টটা চলে যাবে। ওকে, মেমোরি কিন্তু অনেক বড়, আমি জাস্ট ছকছক করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এইটা, তাহলে এটা এ টেম্পোরারি মেমোরি, এর টেম্পোরারি মেমোরি, সবই টেম্পোরারি মেমোরি, বাট এর যে পোস্টের টেম্পোরারি মেমোরিটা ছিল সেখানে তার এর পোস্টটা এখানে কি হলো না, সেভ হয়ে থাকলো। এবার ইনস্টাগ্রামে আমরা কি কি দেখো, অনেক ফিচার আমাদেরকে দেয় না, অনলি ফ্রেন্ডস দেয়, বা অনলি মি দেয়, বা ধরো অনলি কি দেয় না, পাবলিক করতে দেয়, তাই নয়? তাহলে ধরো এখানে তুমি অনলি ফ্রেন্ডস করে রেখেছো, ফ্রেন্ডস করে রেখেছো, ওকে, অনলি ফ্রেন্ডস করে রেখেছো। তাহলে যারা যারা তোমার ফ্রেন্ডস আছে শুধুমাত্র তারাই এই যে এই পোস্টটা আছে এই পোস্টের অ্যাক্সেসটা পাবে, অর্থাৎ এই পোস্টটাকে দেখতে পাবে। তো তোমার ফ্রেন্ডস এখন কে কে আছে, ফ্রেন্ডে কে কে আছে, শুধু বি আছে, তাহলে এ, ভাই ভুল লিখতে যাও, বানান ভুল হলে একটু তোমার কাছে পড়ে নিচ্ছি, তো আমি ইংলিশ টিচার নই। সো এর ফ্রেন্ডস কে কে আছে, এখন ধরলাম বি আছে, ওকে, বি আছে। সো বি হচ্ছে এর ফ্রেন্ডস, আর ধরো সি ডি অনেক থাকতে পারে, বাট আমরা এখন বি কেই ধরছি, আমরা এখানে এ করে রাখছি, বি সি এখনো পর্যন্ত আসতে পারে। তাহলে বি হচ্ছে তোমার কে না, বি এখন ফ্রেন্ডস আছে, তাহলে অ্যাক্সেস, তাহলে এই যে পোস্টটা করলো এ, তাহলে এটা এখন অ্যাক্সেস কে পাবে, বি পাবে। তাহলে বি এর কাছে সেই অ্যাক্সেসটা গেল, বি তার পোস্টটাকে দেখতে পেলো, কার এর পোস্টটাকে দেখতে পাচ্ছে। প্রবলেম কি, এত দূর পর্যন্ত উইদাউট ডেটাবেসে কাজ করছে, ঠিক করছে, প্রবলেম কি আসবে না? প্রবলেমটা এবার বুঝে দেখো। চলো, ধরো আমি কি বললাম, এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল কমিউনিকেশন হচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি ধরো ইউজার একসঙ্গে কি করছে না, পোস্ট করছে, লাইক করছে, কমেন্ট করছে। তাহলে মেমোরি তো আর ইনফিনিটি নয়, ফিনিটি সাইজ মেমোরি। তাহলে ফিনিটি সাইজ মেমোরি তো ফুল হয়ে যেতেই পারে। তাহলে আমরা এখন যে ওভাররাইট করার কনসেপ্টটা শিখে এলাম সেটাই করবে এখানেও। তাহলে যে এর যে এই মেমোরিটা খেয়েছিল, এর জন্য তো নয়, ব্লক করে তো রাখেনি, তাই নয়? এই যে প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে, অর্থাৎ পোস্টের যে ফিউচারগুলো আমরা দিয়ে রেখেছিলাম, ওকে, ফিউচারগুলো যে দিয়ে রেখেছিলাম সেইগুলোকে সার্ভার প্রথমে দেখবে যে কি কি ও করেছে, সেই সব কাজগুলোকে করার পর, অর্থাৎ প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর কি বললাম না, প্রসেস শেষ মানে মেমোরিতে সেটা থেকে যায়, ঠিক আছে। আমরা যেহেতু প্রসেসটা থাকে না বলে সেই ডেটাটাকে দ্বিতীয়বার অ্যাক্সেস করতে পারি না, বাট মেমোরিতে ডেটাটা থাকে। এখানে কিন্তু সার্ভার পুরো মেমোরির অ্যাক্সেস করতে পারে, সেজন্য সার্ভার যেহেতু পুরো মেমোরি অ্যাক্সেস পাচ্ছে, সেজন্য কিন্তু সার্ভার সেই ডেটাটাকে পায়,
সেজন্য যদি আমরা অন্য টাইমে এসে ডেটাটাকে দেখতে চাই কিন্তু দেখতে পাই, কিন্তু সার্ভার এখানে যখন মেমোরি ফুল হয়ে যাবে তখন দেখবে যে কার পোস্টের মানে প্রসেসটা এখনো পর্যন্ত আমি এক্সিকিউট করে ফেলেছি। তাহলে এ নামের যে পোস্টটা ছিল তার পোস্টের যে যে কাজগুলো ছিল সেগুলো সব হয়ে গেছে। এবার এফ ধরো একটা পোস্ট করে দিয়েছে, আর ধরো জায়গা নেই, এর পোস্টটার কাজ শেষ। এবার এর যে পোস্টটা ছিল সেটাকে ওভাররাইট করে এফ এর পোস্টটাকে রেখে দেওয়া হলো। এবার এটা যদি নর্মাল আমাদের সঙ্গে হয় এখন, তাহলে আমরা কি বলবো, আমাদের হ্যাক হয়ে গেছে সিস্টেম, বলবো না? কিন্তু এখানে কিন্তু হ্যাক হয়নি, সার্ভার থেকে নিজে থেকে হয়ে গেছে, অটোমেটিক্যালি সার্ভার করে দিল। কেন করলো না? সেভ করার তো কোনো পার্মানেন্টলি মেমোরি নেই, টেম্পোরারি মেমোরিতে সেভ হয়ে আছে। টেম্পোরারি মেমোরি কি করবে, নিজেকে ঠিক রাখার জন্য কিন্তু সে ওভাররাইট করবে, কারণ ওর ডেটা প্রায়োরিটি চেক করবে, প্রায়োরিটি যার বেশি তাকে আগে অ্যাক্সেস করতে দেবে, মেমোরি প্রসেস যেটাই হোক সে আগে অ্যাক্সেস কাকে দেবে, প্রায়োরিটি যার বেশি আছে তাকে তো দেবে না, প্রায়োরিটি কম তাকে ধরে রেখে দেবে। যেমন আমাদের SBI ব্যাংকগুলো যে কি হয়, সার্ভার ডাউন হয়ে যায়, 2 দিন 4 দিন সার্ভার ডাউন থাকে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিন্তু আমরা ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হতেই দেখি না, কারণ না এরকম ভাবে কারা মেনটেন করে নেয়। ওকে, আর যেহেতু পার্মানেন্টলি মেমোরি থাকে আরো অ্যাডভান্স, আমরা শুধুমাত্র একটু বড় দেখছি, একটাই মানে 100%-এ 1% দেখছি মনে হয় এটা। ওকে, ওর যা বড় সিস্টেম, যখন ধরো এরকম সার্ভার আছে, এরকম কিন্তু একটা সার্ভারের কাজ হয় না, মাল্টিপল সার্ভার থাকে ওদের, একটা সার্ভারে লোড করছে আর একটা সার্ভার অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, দিয়ে ও কাজ করতে শুরু করে দেবে। তো অটোমেটিক্যালি সার্ভার ওদের সঙ্গে অ্যাড হয়, তো এরকম ভাবে তারা কাজ করে। আমাদের যেমন ধরুন SBI বলো বা আমাদের যে সব সার্ভারগুলো থাকে যেগুলো ডাউন হয়ে যায়, সেগুলো একটা সার্ভারে কাজ চলে। এবার যে সার্ভার লোড না সামলাতে পারে, সার্ভার কি করে, সার্ভার ক্র্যাশ মেরে দেয়, তখন বলে সার্ভার ডাউন হয়ে গেছে, বা সার্ভারে কোনো প্রবলেম চলে আসে, সার্ভার ডাউন হয়ে গেছে, সার্ভার বিজি আছে, বলে না? কেন বলে না? একটা সার্ভারে কাজ চলছে। কিন্তু ইনস্টাগ্রামে এরকম কোনো প্রবলেম দেখেছি যেখানে পুরো ওয়ার্ল্ড ইনস্টাগ্রামে কোটি কোটি ইউজার একসাথে ইনস্টাগ্রাম চালাচ্ছে? কেন হয় না? মাল্টিপল সার্ভার থাকে, যখনই দেখে একটা সার্ভারে লোড করছে আর একটা সার্ভার এসে তাকে হেল্প করতে লাগলো, ঠিক আছে? এরকম ভাবে মাল্টিপল সার্ভার একসঙ্গে কাজ করছে, ঠিক আছে? যখন সার্ভার লাগছে না তখন অফ থাকছে, যখন সার্ভারের প্রয়োজন হচ্ছে তখন নিজে থেকে সার্ভারকে নিয়ে কাজ করতে শুরু করে দিচ্ছে। তো ডাইনামিক সার্ভার হিসেবে কাজ হচ্ছে। তাহলে ইনস্টাগ্রামের মতো তাহলে আমরা তার 1%-এরও 1% দেখছি, তাই নয়? তাহলে এখানে বি কি করছে না, এফ এর এখন ধরো এফ এটাকে ওভাররাইট করে দিয়েছে। এবার মজাটা হচ্ছে বি ধরো এখানে লাইক কমেন্ট শেয়ার করলো, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করলো, যখনই সার্ভারে এই লাইক কমেন্ট শেয়ারটা গেল এই পোস্টে, তখন সার্ভার চেক করবে যে এই যে পোস্টটাই লাইক কমেন্ট শেয়ার আসছে, এই পোস্টটা যে লাইক কমেন্ট শেয়ার এসছে সেই পোস্টটা কি আছে আগে এক্সিস্ট করছে মেমোরিতে, সার্ভার সেটা চেক করবে। যেহেতু এফ নামের মেমোরি দিয়ে এফ নামের যে ডেটা ছিল সেই ডেটা দিয়ে এর যে পোস্টটা ছিল সেটাকে ওভাররাইট করে দিয়েছে, তাহলে সেটা আর পাবেই না সেই পোস্টটাকে। তাহলে সে কার জন্য এই লাইক কমেন্ট শেয়ারটা এসেছিল, সার্ভার তখন সেটাকে আর বুঝতে পারবে না, ইউনিক বলে ছেড়ে দেবে। অর্থাৎ বি পোস্ট করলো কিন্তু এ পেল না, তাহলে লাইক কমেন্ট and like comment and post মেনটেন হবে না। ওকে, হবে না। তো লাইক কমেন্ট পোস্ট এগুলো কিন্তু কি হবে না, মেনটেন হবে না। তাহলে 3 নম্বর আমরা কি কি দেখলাম? তাহলে 3 নম্বর দেখলাম। 4 নম্বর কি হবে না, লাইক কাউন্ট হবে না, কাউন্ট হবে না। এবার লাইক কাউন্ট হবে না, এই জিনিসটাকে দেখি। 4 নম্বরটা লিখে দিলাম, বাট এটাকে আমরা দেখবো, এটা একটা প্রবলেম। ধরো এই জিনিসটা নেই, অর্থাৎ এইটা হলো না। ধরো এর পোস্টটা থাকলো, এর পোস্টটা থেকে গেল। এবার ধরো বি এর এখন ফ্রেন্ড হয়ে গেছে অনেকজন, ধরো কি বললাম না, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অনেকজন ধরো কি হচ্ছে না লগ ইন করছে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাহলে এর এখন অনেক কটা ফ্রেন্ড হয়ে গেছে। এতক্ষণ আমরা যে ডিসকাস করলাম ততক্ষণে এর অনেক ফ্রেন্ডস হয়ে গেছে, সি হয়েছে, ডি হয়েছে, ই হয়েছে, এফ, এরকম ধরো অনেক ফ্রেন্ডস আছে। ওকে, তো সবাই ধরো লাইক, এই যে পোস্টটা আছে এখন ধরো এ বি এখন লাইক কমেন্ট করলো, তাহলে এখন কিন্তু আগের প্রবলেমটা নেই, এখন কিন্তু এর পোস্টটা এখন পর্যন্ত আছে, টেম্পোরারি মেমোরিতে আছে। তাহলে এর যে পোস্টটা আছে সেই পোস্টটা কি হবে, লাইক কমেন্টটা কেউ করবে, সেই পোস্টটাকে সার্ভার ফাইন্ড করবে যে কোন পোস্টটা এসে লাইক কমেন্ট করেছে। তাহলে সেটা যখন পেয়ে যাবে তখন তাকে কি করবে, তাকে শো করাতে লাগবে। তাহলে এরকম ভাবে সি ডি ই এফ এরকম করে 100-150টা ধরো ইউজার দেখে নিয়েছে, ভিউয়ার্স ধরো 500-600 চলে এসছে, এর 500-600 ভিউয়ার্স চলে এসছে, লাইকও হয়েছে ধরো 300 লাইক পড়ে গেছে এর,
এ তো খুব ভালো, খুব মজা লাগছে, মানে এর খুব মজা। 300 লাইক হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। চলো 1 ঘন্টায় ডেটাটা এখানে আছে। দেখলো একবার ডিসকানেক্ট হয়, ঠিক আছে, ডিসকানেক্ট হলো, আবার কানেক্ট হলো, সে দেখতে পাচ্ছে আমার এখনো 300 আছে লাইক। সার্ভার তো আর বসে থাকছে না, লাখ লাখ ইউজার কি করছে না, ডেটা অর্থাৎ পোস্ট করে যাচ্ছে। আবার ডিসকানেক্ট হয়ে গেছে, বা ডিসকানেক্ট নেই, ধরো এখনো কানেক্টই আছে, কানেক্ট আছে এখন। সার্ভার কি করলো, অটোমেটিক্যালি এই ডেটাটাকে রিফ্লেক্স করে আর একটা ডেটা ভরে দিয়েছে এখানে, মেমোরি ফুল করতে পারে এটা। এবার ধরো রিফ্লেক্স করে দিল অ্যাপটাকে, বাট একবার ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হলো। ওকে, যখনই রিফ্লেক্স করবে বা মানে রিফ্লেক্স করবে বা ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে, তখন দেখবে এই পোস্টটা বা ওর যে লাইকটা ছিল সেটা 0, আর ভিউয়ার্স যেটা ছিল সেটাও কিন্তু 0। क्या हो गया भाई, बोलोगे ना ये क्या हो गया, मेरा व्यूअर्स भी 0, लाइक भी 0, कमेंट नहीं है, क्या हो गया, पोस्ट ही तो नहीं है भाई सर्वर के पास, तो क्या देगा तुमको अपडेट, है ना। তো লাইক কাউন্ট করতে পারবে না, ভিউয়ার্স কাউন্ট করতে পারবে না, ঠিক আছে, ও যে কমেন্ট সেটাকে ধরে রাখতে পারবে না। তো এইরকম অনেক প্রবলেম যেটা আছে, ঠিক আছে। তো আমরা এখানে মেন যে মেজরটা সেটা হচ্ছে লাইক কাউন্ট করা হবে না, ঠিক আছে। 5 নাম্বার যেটা সব থেকে লাস্ট আমাদের, সেটা হচ্ছে সার্ভার রিস্টার্ট। সার্ভার রিস্টার্ট, সার্ভার রিস্টার্ট, সার্ভার রিস্টার্ট বা রিফ্লেক্স তখনই হয় যখন সার্ভারের উপর চাপ কিছুটা বেড়ে যায়, বা সার্ভারকে কাজ করার জন্য কিন্তু সার্ভার অটোমেটিক্যালি রিস্টার্ট বা রিফ্লেক্স হয়। আমরা কেন বুঝতে পারি না আমাদের অ্যাপ্লিকেশনে, কারণ আমাদের পার্মানেন্টলি মেমোরি আছে, বাট এই ক্ষেত্রে তো পার্মানেন্টলি মেমোরি নাই। ধরো তোমার দুজন বন্ধু এ আর বি, দুজনে ধরো মেসেঞ্জার বা কিছুতে কথা বলছো, ওকে, মেসেঞ্জারে ধরো এ আর বি দুজনে কথা বলছো, এখন সার্ভার ধরো হঠাৎ রিস্টার্ট করে দিল, রিস্টার্ট হয়ে গেল বা রিফ্লেক্স হয়ে গেল সার্ভার, তোমার যে অ্যাকাউন্ট ছিল যা কিছু ছিল সার্ভার কিছু দেখবে না, সার্ভার সব কিছুকে কিন্তু ডিলিট করে দেবে। আর যখনই ডিলিট করে দেবে সার্ভার কিন্তু নিউ আপডেট দিয়ে দেবে যত ইউজার ছিল সবাইকে, ঠিক আছে। তখন তোমাকে কিন্তু আর রিফ্লেক্স করার দরকার নেই, তখন কিন্তু সার্ভার অটোমেটিক্যালি তোমাকে রিস্টার্ট রিফ্লেক্স হওয়া মানে কি, সার্ভার নিউ ভাবে তোমাকে ডেটা দিতে চাইছে, ওকে। তো সার্ভার কিন্তু নিজে রিস্টার্ট হয়ে গেছে, তখন তুমি রিস্টার্ট বা তোমার পোস্ট সার্ভার মানে রিফ্লেক্স করে দিয়েছে, ওভাররাইট করে দিয়েছে, তুমি রিফ্লেক্স করবে তারপরে আপডেট আসবে, সেটা নয়, সার্ভার নিজে থেকে আপডেট দিবে এবার, যেহেতু সার্ভার রিস্টার্ট হয়ে আসছে। এবার যখনই তুমি ধরো মেসেঞ্জারে কিছু পার্সোনাল কথা বলছো, কিছু পার্সোনাল কথা হচ্ছে তোমাদের, দেখবে তোমরা অটোমেটিক্যালি সেই পেজটা থেকে উধাও লগইন পেজে ডাইরেক্ট তোমরা চলে গেছো যেখানে তুমি শুরু করেছিলে ইনস্টাগ্রাম। তাহলে সার্ভার রিস্টার্ট ইকুয়াল টু সব শেষ, আবার প্রথম থেকে শুরু করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে উইথ ডেটাবেস নিয়ে, অর্থাৎ আমরা এই যে প্রবলেমগুলো দেখলাম এগুলোকে নেক্সট ক্লাসে আমরা কিভাবে এগুলোকে সলভ হচ্ছে উইথ ডেটাবেসে সেটা আমরা দেখব। সো আজ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রবলেমগুলোকে দেখলাম। তো এটা কিন্তু আমি কি বললাম, ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায়, সো রেডি করে নিও তোমরা। এইরকমই একটা তোমরা ইনস্টাগ্রামকে ডাইরেক্ট তোমরা দিয়েও তোমরা কি না এক্সাম্পল দিয়েও তোমরা লিখে দিতে পারো, একদম নাম্বার কাটবে না, কারণ এটা নিউ টেকনোলজি তুমি লিখছো, বরঞ্চ তোমার নাম্বার বেশি পাবে, কারণ তুমি জিনিসটা বুঝে লিখছো না। যদি বইয়ে যে এক্সাম্পলটা ছিল সেটাকে লিখো তাহলে মুখস্থ করে নিয়ে লেখা। ইঞ্জিনিয়ারিং মানে এটা নয় যে এ টু জেড যেটা লেখা আছে বইয়ে সেটাকে লিখতে হবে, সায়েন্স মানে এটাকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এ টু জেড যেটা লেখা আছে সেটাকে লিখতে হবে 100%। একটা বাক্য বলতে গেলে সায়েন্সে ভুল, এটা ভুল। সায়েন্স মানে হচ্ছে বোঝার পর নিজে থেকে লেখা, যেটা তুমি যে বুঝে আজকে ইনস্টাগ্রাম নিয়ে বোঝালাম, কাল যদি তুমি ফেসবুক নিয়ে লিখে আসতে পারো, বা এরকম কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে, বা অ্যামাজন হতে পারে, অ্যামাজনের রিসেন্ট কিছুদিন আগে সার্ভার ডাউন হয়েছিল না, সেটাকে আমরা দেখবো কিছুদিন পর যে কিভাবে সার্ভার, ঠিক আছে, নেক্সট একটা কোনো ভিডিওতে। তো এই যে এই জিনিসগুলো নিয়ে যদি তোমরা ডিসকাশন করে আসতে পারো এক্সামে, তো এক্সামিনার কিন্তু অনেক খুশি হয় যে দেখে যে এই ছেলেটা না সত্যি পড়েছে, আর পড়েনি শুধু, এর রিয়েল লাইফ এক্সাম্পলে সঙ্গে নিজেকে তৈরি করে আছে। তো যে কোনো স্থানে তুমি কিন্তু সেই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কিন্তু তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তো রিয়েল একটা প্রবলেম সলভার তুমি হয়ে যাচ্ছ, ওকে। সো নিজে থেকে ক্রিয়েট করতে শেখো, সো নাম্বার কাটবে না, এটা নিয়ে কোনো ভয় নেই। আর নিজে থেকে আরও কিছু অ্যাপ্লিকেশন নিয়ে এরকমভাবে ট্রাই করতে থাকো, ওকে। যেহেতু তোমরা ডেটাবেস পড়ছো, লাস্ট চ্যাপ্টার অ্যাডভান্স চ্যাপ্টার, ঠিক আছে, অর্থাৎ লাস্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, লাস্টই চ্যাপ্টার ধরো তোমাদের, লাস্টই বই একটা চ্যাপ্টারই ধরো, ঠিক আছে। তো লাস্ট চ্যাপ্টার তোমাদের, তো ভালোভাবে দেখো,
একটু টাইম পেলে। আর যা বুঝিয়ে দিয়েছি এরপর তোমরা যদি মনে করো যে পড়বো না, কোনো ব্যাপার নেই, ইনস্টাগ্রাম তো ওপেন করবে না, পড়তে তো সবাই চায় না, ইনস্টাগ্রাম তো ওপেন করতে চাই। ইনস্টাগ্রাম ওপেন করার পর একবার ভেবে নেবে প্রথমবারে যে আচ্ছা এরকম ভাবে কাজ হচ্ছিল, ডেটাবেস না থাকলেই হতো, তাহলে হয়ে গেল, আর পড়তেই হবে না। এরকম ভাবে 2-4 দিন ভাববে, 3 দিনের দেখবে অটোমেটিক্যালি তোমার কাছে ভাবনা চলে আসছে, আচ্ছা এই প্রবলেমটার জন্য এটা হচ্ছিল, এটা প্রবলেমটা নেই, তার কারণ ডেটাবেস আছে, আমরা নেক্সট ক্লাসে যেগুলো ডিসকাস করবো। সো এমনভাবে তৈরি করে দিয়েছি যাতে তোমাদেরকে বই খুলে বারবার না পড়তে হয়, যেন তোমরা ইনস্টাগ্রাম চালাতে চালাতে পড়ে নিতে পারো, একদম নিজের মতো করে তৈরি করে নিতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে উইথ ডেটাবেস নিয়ে। ততক্ষণকার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।